মানে ওনার জামিল স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে আমি হোস্ট করে দিয়েছি স্যার, আমি লিভ নিচ্ছি। ওকে, হ্যালো। টাটা। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আজকের এই ক্লাসটা অ্যারেঞ্জ করার জন্য থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা মোডাস পড়েছিলাম। আহ, আজকে আমরা উড ব্রাদার আর এগ্রিমেন্ট সাথে রিডান্ডেন্সি এগুলো নিয়ে একটি কথাবার্তা বলবো। সো ফার্স্টে আমরা এগ্রিমেন্টটা নিয়ে শুরু করি। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি বা মতের মিল। এখন এই যে চুক্তি বা মতের মিল, এটা কার সাথে কার? দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। দুইজন ব্যক্তি বা দুইজন বস্তু সমজাতীয় জিনিস করবে, এটা এক ধরনের এগ্রিমেন্ট। আবার দুইজন ব্যক্তি বা দুইজন বস্তু সমজাতীয় জিনিস করবে না, এটাও এক ধরনের এগ্রিমেন্ট। তো যদি করে থাকে হ্যাঁ বোধক, ওটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর যদি না করে থাকে না বোধক, এটাকে আমরা বলি নেগেটিভ এগ্রিমেন্ট। আমি আবারও বলছি, এতটুকু কথার মধ্যে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট বিষয়টা ছিল সেটা হচ্ছে সমজাতীয় জিনিস। প্রথমে এখানে যে দুইটা সেন্টেন্স আছে, আই প্লে ক্রিকেট, ইউ প্লে ফুটবল, এই দুইজনের মধ্যে কি মতের মিল আছে? দুজন কি সমজাতীয় জিনিস করছে? আনসার দিবেন। না। করছে না, ভেরি গুড। একজন ক্রিকেট খেলছে, আরেকজন ফুটবল খেলছে। সো এই দুইজনের কাজের মধ্যে কোনো মিল নাই, অতএব এটাকে আমরা এগ্রিমেন্টে ফেলতে পারবো না। আই প্লেড ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, এখানে কি দুইজনের মতের মিল আছে? না। নাই। কিভাবে বুঝছি? ও একজন বলতেছে এটা পড়িয়েছেন, পড়াইছি না? না সেটা পড়ার নাই। স্যার পড়াইছিলেন একটু করে। স্যার আচ্ছা এটা থাক। পড়ানো হয়েছে। আচ্ছা, 5-6 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। তাহলে তো ভালোই। তাহলে এই দুইটার মধ্যেও আমাদের মতের মিল নাই। কারণ হচ্ছে এখানে কিসের সমস্যা? টেন্সগত টেন্সের সমস্যা। সমস্যা। হুম। স্যার এগ্রিমেন্টের সমস্যা, দুইটা একই কাজ করতেছে না। না, একই কাজ করলেও দুইটা দুই টেন্সে করতেছে, এই কারণে সমস্যা। হ্যাঁ। আর এটা তো টোটালি ভিন্ন, সো এটাকেও আমরা এগ্রিমেন্টে ফেলতে পারবো না। আহ, এটাকে ফেলতে পারবো? না স্যার, একজন খেলতেছে আর একজন খেলতেছে না। সো এটাকেও ফেলতে পারবো না। যেহেতু আমি আগে করাইছি, দেখি আপনারা কত দ্রুত বলতে পারেন। সো they move to the place, he moves to the place. Agreement possible? হ্যাঁ, পসিবল। তাহলে আনসার কি কি হবে?
আনসার তো আর পারে না। স্যার ভুলে গেছি, এবার বলে দেন, মনে রাখবো সারা জীবন ইনশাল্লাহ। তাহলে তো আমি এটা গল্প বলে বলে পড়েছিলাম মনে হয়। জি স্যার। হুম, তাহলে আমি আর বলতেছি না। এতটুকু পর্যন্ত দেখে শুধু বলেন যে বুঝছি কিনা, যেহেতু আগে পড়ানো হয়েছে আমি আর পড়াচ্ছি না। জাস্ট 2 মিনিট টাইম। স্যার একটু বলে দেন, এটা স্যার ইয়ে ছিল না স্যার। কি ছিল না ভাইয়া? হয়তো স্যার ক্লাসটাও পাইনি স্যার, যেহেতু স্যার নিছেন স্যার একটু বলে দেন। আচ্ছা, সো দে মুভ টু দ্য প্লেস, হি মুভস টু দ্য প্লেস, এই দুইটাতে আমরা দেখতে পাচ্ছি দে এবং হি একই জাতীয় জিনিস করতেছে এবং টেন্সেও একই আছে। সো এই ক্ষেত্রে আমরা এগ্রিমেন্টের স্ট্রাকচারে ফেলতে পারবো। এগ্রিমেন্টের স্ট্রাকচারে ফেলার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম সেন্টেন্সটাকে হুবহু বসায় দিতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা মাথায় রাখতে বলছি সেটা হচ্ছে কমা আর এন্ড। এন্ড। এরপরে যে কাজটা করতে হবে, এখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমাকে বসাতে হবে। এরপরে এটার যে টেন্স, সেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা আমাকে বসাতে হবে। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অক্সিলারি ভার্বটা হচ্ছে ডু বা ডাস, হি এর সাথে হচ্ছে ডাস। হ্যাঁ, মধুসূদন, আর ইউ এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এরপরে আমরা বসাবো হচ্ছে একটা টু অথবা একটা অলসো। এখানে একটা গল্প বলছিলাম, সো এখন আর এটা আমি বলতেছি না, সেটা আমি স্কিপ করে গেলাম। এরপরে এটাকে আমরা চাইলে অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে যে এই যে প্রথম সেন্টেন্স যেটা আছে এটা আবার আগের মতো ফিক্সড আছে, এরপর কমা এবং এন্ড এটাও ঠিক আছে। এখানে যে সোটা আছে লাস্টে, এই সোটাকে আমরা এখানে নিয়ে আসলাম আর সাবজেক্টটাকে এখানে নিয়ে আসলাম। ভার্ব কিন্তু তার জায়গা পরিবর্তন করবে না, সাবজেক্টের সাথে যে এক্সট্রা ওয়ার্ডটা আমরা যোগ করেছিলাম সেটাই জায়গা পরিবর্তন করেছে। আশা করি এখানে না বুঝার আর কিছু নাই। লাস্ট ক্লাসে মানে বিগত ক্লাসটাতে বিস্তারিত পাবেন, এখানে একটু করে বলে দিলাম। এক্সাম্পল গুলো গো থ্রু হলে আমাকে বলবেন কোনোটাতে প্রবলেম আছে কিনা। না স্যার নেই, ঠিক আছে। মধুসূদন, স্যার অক্সিলারি ভার্ব থাকলে কি ওটা ফিক্স থাকবে? আই ডিডন্ট গেট ইউ স্টিল, মানে অক্সিলারি ভার্ব থাকলে স্যার ওটা কি থাকবে ঠিকই? স্যার যেমন আই এম হ্যাপি, আই এম টু বা অলসো লেখা যায়। আচ্ছা, আই এম হ্যাপি, এম হচ্ছে অক্সিলারি ভার্ব তাই না ভাই? হ্যাঁ এখানে মেইন ভার্ব কোনটা? স্যার এমই। তো একটা ভার্ব তো মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব একসাথে হতে পারে না। আপনার প্রশ্নটা আমি বুঝছি, আপনি আগে এতটুকু আমাকে এনশিওর করেন, এম কি মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? স্যার মেইন ভার্ব আছে এখানে। হ্যাঁ, এখানে মেইন ভার্ব। সো বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে কাজ করলে ওগুলাকে রাখতে পারবো, সেগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করলে তো থাকবেই, মেইন ভার্ব হিসেবে কাজ করলে ওগুলাকে আমরা রাখতে পারবো শুধুমাত্র বি ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ। মধুসূদনের জন্য এটা হয়তো বা নতুন, প্রশ্ন থাকলে করতে পারবেন, ফ্রি টু আস্ক। স্যার, এটা একটু নেগেটিভ, স্যার একটু বোঝাই দেন স্যার এটা। আচ্ছা, প্রথমটা এটাতে আমরা দেখি এই দুইটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই না? হ্যাঁ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা টু বা অলসো এনেছিলাম, আর আমরা যদি সাবজেক্টটাকে পরে লিখতে চাই তাহলে এখান থেকে শুধুমাত্র সোটাকে আগে লিখতে পারবো। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের জন্য, ওকে? হ্যাঁ আর নেগেটিভ এগ্রিমেন্টের জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে টু বা
অলসো তো আনা যাবে না, সেক্ষেত্রে আমাকে কি আনতে হবে? কি আনলাম? আইদার। আইদার। আমরা চাইলে ওই আগেরটার মতো সাবজেক্টটাকে লাস্টে লিখতে পারি, সেই ক্ষেত্রে এখানে আইদারটাকে আগে নিয়ে আসতে হবে। এখন আইদারটাকে শুধু আগে আনলে হয় না, এই ভার্বের সাথে যে নটটা আছে এই নটটাকেও নিয়ে আসতে হয়। সো নট প্লাস আইদার দুইটা মিলে কি হয়ে গেছে? নাইদার। এখানে দেখেন ডু এর সাথে কি নট আছে আর? না। একই হিসাব। অ্যাফার্মেটিভে টু ওকে স্যার। অলসো, সো নেগেটিভ আইদার নাইদার। ওকে, হ্যাঁ স্যার। এখন আমরা চলে যাব হচ্ছে উড রাদারে। উড রাদার মানে হচ্ছে প্রেফার করা, কোনো কিছু পছন্দ করা, অগ্রাধিকার দেওয়া। সো উড রাদার এবং প্রেফার এই দুইটা হচ্ছে সমার্থক, কিন্তু সমার্থক হলেও গ্রামার ডিফারেন্ট। আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলতেছি, কথাটা মনে সহকারে শুনুন। উড রাদার হয়তোবা আপনারা অনেক টিচারের কাছে পড়ছেন, ওনারা বোঝাতে পারছেন কি পারেন না সেটা আমি জানি না। খুবই টাফ একটা গ্রামার, কিন্তু ছোট, বুঝতে পারলে খুবই মজা। এখন আমি একটু আস্তে আস্তে উড রাদারটা পড়াবো। কোনো জায়গায় কোনো ধরনের কনফিউশন থাকলে সাথে সাথে আমাকে স্টপ করবেন ওই জায়গায়, বিকজ দিস দ্য টাফ রুল। ম্যাক্সিমাম টিচার এটা পড়াতেও পারে না, সেই কারণে বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে ওখানে স্টপ করবেন। ওকে, সো লেটস স্টার্ট। চারোটা সেন্টেন্স ভালো করে পড়ে ফেলেন, এখানে চারটা সেন্টেন্স দেওয়া আছে। পড়া শেষ? হ্যাঁ ভাইয়া, পড়া শেষ। এই চারটা সেন্টেন্সের দিকে যদি আমরা ভালো করে খেয়াল করি, আমরা দেখতে পারবো প্রত্যেকটা সেন্টেন্সেই উড রাদার দ্যাট কমন আছে। সত্য না মিথ্যা? জি স্যার। আছে। সত্য। এর বাইরে অন মানডে থেকে টুইসডে পর্যন্ত কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে কমন আছে। হুম। ওকে, চারোটা সেন্টেন্স মুখস্থ করেন। হয়েছে ভাইয়া। মুখস্থ হয়েছে না? জি। আমি কিন্তু প্রশ্ন করব, লাস্ট চান্স। আর প্রশ্নের উত্তর দিতে না পারলে কিন্তু পড়া শেষ। তো স্টিল টাইম দিচ্ছি, মুখস্থ করেন একদম। গান। হ্যাঁ, এই 3 নম্বর এবং 4 নম্বর সেন্টেন্সের
সাবজেক্টটা দ্যাটের পরে পরিবর্তন না হওয়ার কারণটা কি? এই প্রশ্ন আমি করবো না, আপনারা করবেন, আগে মুখস্থ করেন। আশরাফুল, মুখস্থ হয়েছে? জি, আচ্ছা, বলেন দ্যাটের পরে কোন কোন টেন্স আছে? উড পাস্ট রাদার দ্যাটের পরে। এবং পাস্ট পারফেক্ট। ভেরি গুড। কয়টা পাস্ট ইনডিফিনিট, কয়টা পাস্ট পারফেক্ট? দুইটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ফার্স্ট পারফেক্ট। ভেরি গুড। কত নম্বর পাস্ট ইনডিফিনিট ছিল? ফার্স্ট আর নাম্বার, সেকেন্ড, ফার্স্ট আর থার্ড হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, সেকেন্ড আর এক ফোর্থ নাম্বার আর হচ্ছে 3 নাম্বার। ফার্স্ট পারফেক্ট। আচ্ছা, দ্যাটের আগের সাবজেক্ট আর দ্যাটের পরের সাবজেক্ট সেম ছিল নাকি ডিফারেন্ট ছিল? প্রথমটায় সেম, প্রথম দুটাতে সেম ছিল। দুইটাতে সেম ছিল, হুম। তিন নম্বরে ডিফারেন্স। এবার আমি যে প্রশ্নগুলা করেছি এই প্রশ্নগুলা সহ এগুলা আবার পড়েন। আপনারা সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, ডান। হ্যাঁ তো ভাই পড়ছি, done. এই যে উই ওয়েন্ট, এটা কোন টেন্সকে প্রকাশ করতেছে? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। ওকে। আর উই হ্যাড গান কোন টেন্সকে প্রকাশ করতেছে? ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ভেরি গুড। পাশে লেখা আছে, এবার পড়েন কোন কোন টেন্সকে প্রকাশ করতেছে। প্রেজেন্ট আর ফিউচার, প্রেজেন্ট আর ফিউচার, ইউ ওয়ান্ট। অবাক হয়ে দেখে থাকেন কিছুক্ষণ। হ্যাঁ অবাক হইলাম না। না, দেখে থাকেন, অবাক হয়ে দেখে থাকেন আগে। অবাক হওয়া কমছে, মানে মুখস্থ হয়েছে? অবস্থা হিসেবে। এবারে দুইটা মুখস্থ করেন। এবার আসেন আমি আপনাদেরকে অর্থগুলা বলি। উই উড রাদার দ্যাট, আমাদের মনে হয়। উই ওয়েন্ট অন মানডে দেন অন টুইসডে। আবারও বলছি, আমাদের মনে হয় উই ওয়েন্ট অন মানডে দেন অন টুইসডে। একটু আমাকে বুদ্ধি করে বলেন তো, এই যে মানডে এবং টুইসডে এগুলা কি আপকামিং নাকি চলে গেছে? আপকামিং। ভেরি গুড। চলে গেছে। এগুলা যে আপকামিং আমরা কেমনে বুঝছি? যে প্রেজেন্ট অথবা প্রেজেন্ট অথবা ফিউচারকে ইন্ডিকেট করে। প্রেজেন্ট অথবা ফিউচারকে কে ইন্ডিকেট করে? কে ইন্ডিকেট করে? কালার তো সেম সেম করা আছে। স্যার উই ওয়েন্ট। উই ওয়েন্ট। তার মানে আমরা বুঝলাম উড রাদার দ্যাট এর পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটা যে টেন্সকে প্রকাশ করবে সেটা হচ্ছে প্রেজেন্ট বা। ফিউচার টেন্সকে প্রকাশ করে। ফিউচার। তার মানে এখানে যে মানডে এবং টুইসডের কথা বলা আছে এগুলো হচ্ছে আপকামিং মানডে এবং আপকামিং টিউসডে। টুইসডে।
সো আমি আবার বাংলা করছি। আমাদের মনে হয় আমরা আগামী মঙ্গলবার না গিয়ে সোমবারে গেলে ভালো হবে। ধরেন সবাই মিলে আমরা ডিসাইড করতেছি আমরা কক্সবাজার যাব, কেউ বলতেছে মঙ্গলবার যাব, কেউ বলতেছে সোমবার যাব। তখন হঠাৎ আহ, আপনি বলে উঠলেন আমাদের মনে হয় আমরা যদি মঙ্গলবার না গিয়ে সোমবারে যাই তাহলে ভালো হবে, ঝামেলা কম হবে। এই যে সাবজেক্ট উইটা কোনো কিছু প্রেফার করেছে কার জন্য? নিজেদের জন্য। মানে সাবজেক্ট তার নিজের জন্য কোনো কিছু প্রেফার করেছে। আমাদের মনে হয় আমরা আগামী মঙ্গলবার না গিয়ে সোমবার গেলে ভালো হবে। সাবজেক্ট দুইটা সেম হওয়ার মানে হচ্ছে সাবজেক্ট তার নিজের জন্য কোনো কিছু প্রেফার করতেছে। আমাদের মনে হচ্ছে আমরা মঙ্গলবার না গিয়ে সোমবার গেলে ভালো হবে। তাহলে এখানে সাবজেক্ট কার জন্য প্রেফার করতেছে জিনিসটা? তার নিজের জন্য। এটাতে আসি 3 নাম্বারটাই। আমাদের মনে হয় সে আগামী মঙ্গলবার না গিয়ে সোমবার গেলে ভালো হবে। এখানে সাবজেক্ট প্রেফার করতেছে অন্য আরেকজনের জন্য, মিনিং একই, কিন্তু প্রথমটাতে সাবজেক্ট তার নিজের জন্য প্রেফার করতেছে, 3 নাম্বারটাতে সাবজেক্ট অন্যজনের জন্য প্রেফার করতেছে। 1 আর 3 কে বোঝা গেছে? জি হ্যাঁ, স্যার। একে যদি উই এর পরে যদি আমরা উই গো অথবা উই উইল গো দিলে এখানে কি ধরনের মিনিং এর চেঞ্জ আসতো বা কি ধরনের ভুল? একটু ওয়েট করেন আশরাফুল। হ্যাঁ, 1 আর 3 কি ওকে? হ্যাঁ ভাইয়া ওকে। 2 নাম্বারটাতে আমরা দেখতে পাচ্ছি দ্যাট এর পরে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এটা কোন টেন্সকে প্রকাশ করছে? পাস্ট টেন্স। অতএব এখানে যে মানডে এবং টুইসডের কথা বলা আছে, এই মানডে এবং টুইসডে কি চলে গেছে নাকি আপকামিং? কোনটা জিজ্ঞেস করলেন স্যার, 1 নাম্বার 3 2 নাম্বার? নাম্বারটা। চলে গেছে ফার্স্ট। চলে গিয়েছে এটা। ভেরি গুড। তাহলে এটা বাংলা করি। আমাদের মনে হয় আমরা গত মঙ্গলবার না গিয়ে যদি সোমবারে যেতাম তাহলে ভালো হইতো, হরতাল বা অবরোধের মুখে পড়তাম না। তাহলে এখানে সাবজেক্ট তার নিজের জন্য অতীতকালের কোনো কিছুকে প্রেফার করছে, যে কি আমাদের মনে হয় আমরা মঙ্গলবার না গিয়ে সোমবারে গেলে ভালো হইতো, আমাদের কাজটা হয়ে যেত। 2 নম্বরের বাংলাটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে 4 নম্বরের বাংলা কি হতে পারে? আমাদের মনে হয় তার মঙ্গলবার না গিয়ে সোমবারে গেলে ভালো হতো। ভেরি গুড। আমাদের মনে হয় সে মঙ্গলবার না গিয়ে সোমবারে গেলে ভালো হতো। সো 1 2 3 4 এই 4টার বাংলা অর্থ কি বোঝা গেছে? স্টিল ক্লিয়ার? জি স্যার। জি ক্রিস্টাল ক্লিয়ার। সো এবার হায়েনার দৃষ্টিতে তাকান, মানুষের দৃষ্টিতে তাকাই এবার লাভ হবে। এতক্ষণ আমি একটা কথা বারবার বলতেছিলাম, প্রথম 2টা সেন্টেন্সের সাবজেক্ট কি? একই রকম। একই। সাবজেক্ট যদি সেম হয়, কি বলছি? নিজেকে প্রেফার করবে। আমি যেটা বলছি ওটা বলেন। সাবজেক্ট যদি সেম হয়, সাবজেক্ট যদি সেম হয়
তাহলে দ্যাট এবং সাবজেক্ট এই দুইটাকে লিখা যায় না। তাহলে দ্যাট এবং সাবজেক্টকে লেখা যায় না। যেহেতু লেখা যাচ্ছে না, তাইলে এটা কি? পাটা। বা এতটুক বোঝা গেছে? হুম। জি ভাইয়া বোঝা গেছে। এখন আরো মজার বিষয় হচ্ছে উড রাদার হচ্ছে আমাদের মোডালস হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? মোডালস হিসাবে। মোডালস হিসাবে বলতে মোডালস এর মতো কাজ করে। সো তাহলে উড রাদার এর পরে যে ভার্বটা আসবে সেটা কি পাস্ট ফর্ম হবে নাকি বেস ফর্ম হবে? বেস বেস ফর্ম ফর্ম। হবে। তাহলে এখানে ওয়েনটা কেটে আমাকে কি লিখতে হবে? গো লিখতে হবে। গো লিখতে হবে। হ্যাডটা কেটে আমাকে কি লিখতে হবে? হ্যাভ হ্যাভ লিখতে লিখতে হবে। তাহলে এই দুইটা এরকম হয়ে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে সাবজেক্ট সেম ছিল, তাই না? সাবজেক্ট সেম ছিল। দ্যাট দ্যাট আর সাবজেক্ট উঠে গেছে। ভেরি গুড, এই কারণে ভার্বটা আর বেস মোডাল ফর্ম। থাকার কারণে সাবজেক্টের বেস ফর্ম হয়েছে। ভার্বটা বেস ফর্ম হয়েছে সাবজেক্ট। সরি, ভার্বের বেস ফর্ম হয়েছে। টিচার আশরাফুল, আপনার প্রশ্ন কি কাছাকাছি আসছি আমি? জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি নর্মালি বলা যায় যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাই না? হ্যাঁ, প্রেজেন্ট জি লিমিটেড। ভাইয়া। তাহলে দুই প্রেজেন্ট ইনডেফিনিট, সরি দুই প্রেজেন্ট ইনডেফিনিট, দুই ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট প্রেজেন্ট এবং ফিউচার টেন্স কে ইন্ডিকেট করবে। আর দুই পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট পাস্ট টেন্স কে ইন্ডিকেট করবে। ক্লিয়ার? উড রাদারের টোটাল 5টা স্ট্রাকচার আছে, তার মধ্যে আমি 4টা পড়েছি। উড রাদারের রুলস হচ্ছে এই 4টা। প্রথমটা 3 নাম্বারটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স কে ইন্ডিকেট করে, 2 আর 4 নাম্বারটা হচ্ছে পাস্ট টেন্স কে ইন্ডিকেট। আর এখানে কেন দ্যাট বসে নাই? কারণ সাবজেক্ট একই, তাই দ্যাট বসান। সহজ হিসাব। এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওমা, ভাই কারো কোনো এগুলো প্রশ্ন? রেফারেন্স, জি জি। ভাই এগুলো রেফারেন্স কি? রেফারেন্স বুক। এগুলো রেফারেন্স, ডিফারেন্স। রেফারেন্সটা মানে কোন বুকে এটা ভালো ইয়ে হয়? এটা তো ক্লিফস টুয়েলভ আছে। এই চারটা যেটা বললেন। ক্লিফস টুয়েলভ 5টা আছে। প্রেজেন্ট সাবজেক্টিভের একটা রুল আছে, ওটা আমি বাদ দিছি। উড্রাদারের টোটাল রুল 5টা, আমি আপনাদেরকে 4টা পড়াইছি, আরেকটা পড়াই নাই কারণ ওরা জীবনে আসেও না, আসলেও আপনারা পারবেন না, ওই জন্য আমি বাদ দিছি। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে সামনে আগাবো, নাহলে এখানে ঘুম যায় কিছুক্ষণ। ভাই সামনে আগান। আচ্ছা, উড রাদার ইকুয়ালস টু কি বলছিলাম? মোডাল। আরে না, প্রিফার। উড রাদার এবং প্রেফার দুইটার মিনিং সেম, কিন্তু দুইটার গ্রামার কি? আলাদা।
উড রাদারের পরে এখানে আমি ভার্বের কোন ফর্ম বসাইছি? বেস ফর্ম। প্রেফারের পরে ভার্বের কোন ফর্ম বসাইছি? পার্টিসিপল। আইএনজি ফর্ম। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, উড রাদারের সাথে কি বসছে? দেন প্রেফারের সাথে টু। প্রেফারের সাথে টু। আবার টু এর পরে ভার্বের কোন ফর্ম বসাই দিবেন আপনারা? আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, কারণ এই টু হচ্ছে ইনফিনিটিভের টু না, এটা হচ্ছে যে প্রেপোজিশন টু, ঠিক আছে? ইয়েস। আচ্ছা, এবার আরেকটা ছোটখাটো একটা মজার গল্প বলি। আমি হচ্ছে চিটাং ইউনিভার্সিটি রেস্টুরেন্ট। চিটাং ইউনিভার্সিটিতে বিভিন্ন গ্রুপ আছে। ধরলাম উড এবং রাদার এরা হচ্ছে দুইজন নেতা। উড হচ্ছে বড় নেতা, রাদার হচ্ছে ছোট নেতা। এই দুইজনের মিলে একটা গ্রুপ করে। এদের গ্রুপের আবার একজন কর্মী আছে। এই কর্মীটা হচ্ছে কে? দেন। তাহলে এই গ্রুপের নেতা হচ্ছে দুইজন, উড এবং রাদার। উড হচ্ছে বড় নেতা, রাদার হচ্ছে ছোট নেতা, আর দেন হচ্ছে কর্মী। আবার এটা আরেকটা গ্রুপ, এই গ্রুপের নেতা হচ্ছে প্রেফার আর টু হচ্ছে তার কর্মী। তাহলে টোটাল দুইটা গ্রুপ। যতটুকু কথা বলছি এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারা সবসময় নিজেদের মধ্যে মারামারি করে। ধরেন দুজন একই দলের গ্রুপ, ধরলাম সরকার দলীয় গ্রুপ। তো যতক্ষণ ক্ষমতায় আছে তারা নিজেরা নিজেরা মারামারি করে কে শ্রেষ্ঠ হবে এটা নিয়ে। কিন্তু যখন নির্বাচন আসবে তারা কি আর নিজেদের মধ্যে মারামারি করবে নাকি এক হয়ে যাবে? এক এক। এক হয়ে যাবে। তাহলে উড রাদার এবং প্রেফার এই নেতা কর্মীরা এক হয়ে আরেকটা দল গঠন করছে এখন। এই দলের নাম হচ্ছে উড প্রেফার। এই উড রাদার থেকে উড আসছে আর প্রেফার থেকে প্রেফার আসছে, দুইজনে মিলে কি হয়েছে? কি হইল? উড প্রেফার। উড প্রেফার। ঐক্য পরিষদ। আর এখন চেলা বানাইছে কাকে? এই এখান থেকে রাদারকে নিছে, এখান থেকে দেনকে নিছে। বাদ পড়ছে কে? টু। টু। টু বাদ পড়ছে। আচ্ছা, তারা নতুন দল গঠন করলো, এদেরকে চেলা বানাইছে, এখন আছে। এখন টু করছে কি, কেন্দ্রীয় কমিটির কাছে চলে গেছে, গিয়ে বলতেছে আমি দলের জন্য এত খাটাখাটি করছি, অথচ ওরা ওরা নিজেরা মিলে নতুন গ্রুপ গঠন করছে, আমাকে কমিটিতে রাখে নাই। তো কেন্দ্রীয় নেতা কি করছে, উড প্রেফারকে ডাকছে, ডেকে বলে তোমরা তোমরা নিজেরা দল গঠন করছো, টুকে কেন বাদ দিছো? এরা বলে যে নেতা ভুল হয়ে গেছে, সরি, ক্ষমা করে দেন। নেতা বলছে টুকে রাখো নাই, ওরাও বাদ, এখন আমি নতুন আরেকজনকে দিব। সে কি করছে, তার আত্মীয় স্বজনকে এখানে আবার পোস্ট পাওয়াই দিচ্ছে। এখন রেদার ওভার, দেন ওভার, টু ওভার। এখন খেয়াল করেন, উড প্রেফার যখন দল চালাইছে, নতুন দল গঠন করছে। আচ্ছা, আমি আরেকটু আস্তে আস্তে বলি। উড রাদারের সাথে ভার্ব কে বসছিল? বেস ফর্ম। তার মানে উড রাদারের দলের কাজ ছিল এরকম বেস ফর্ম নিয়ে, প্রেফারের কাজ ছিল আইএনজি নিয়ে। যখন নতুন দল গঠন করছে তখন কাজগুলোও নতুন হবে না? হুম। তখন বেস ফর্মও বসে নাই, আইএনজিও বসে নাই, বুঝছে কে? ইনফিনিটিভ। তার মানে উড প্রেফারের নতুন কাজ কি? ইনফিনিটিভ নিয়ে। কিন্তু নেতা যখন রেদার দেন কে বাদ দিয়ে ইনস্টিড অফ কে নিয়ে আসছে, অব হচ্ছে আবার প্রেপোজিশন, তখন এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? আইএনজি যোগ হয়েছে। এই চারোটাই হচ্ছে 100% পারফেক্ট স্ট্রাকচার, চারোটার মিনিং সেম ভাই। এর মিনিং থেকে আর জি বলেন, কি বলতে চাইছে? একটু একটু পার্থক্য নেই মিনিং এ? মিনিং এ? মানে মিনিং এ কি একটু পার্থক্য হবে না কোথাও? জি ভাই, একটু পার্থক্য হবে, ওটা আপনার বোঝার দরকার নেই, মিনিং সেম।
এখন আপনারা পড়া মনে রাখতে না পারলেও গল্প মনে রাখিয়েন, আশা করি কাজে দিবে। শুরুতে বলছিলাম উড রাদার নট ইজ এ টপিক। টিচাররাও পড়াতে হিমশিম খায়। ওকে, আমি কি মুভ করব? স্যার মুভ করেন। আমরা ইনভার্সন কেন শিখছিলাম? আমাদের সেন্টেন্সটাকে এমফেসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য, তাই না? নাকি এটাও ভুলে গেছেন? ইনভার্সন ভুলে গেছেন? না স্যার, ইনভার্সন কেন শিখেছিলাম? ইনভেশন হলো জিনিসটাকে জোর প্রদান করে সাবজেক্ট। উড রাদার মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা, অগ্রাধিকার দেয়া। আমাদের পছন্দটাকে জোর দেওয়ার জন্য, এমফেসাইজ করার জন্য আমরা চাইলে উড এবং রাদার এটার মাঝখানে একটা মাছ ঢুকাই দিতে পারি। সেক্ষেত্রে আমার প্রেফারেন্সটা একটু প্রায়োরিটি পাবে, এমফেসাইজ পাবে। আই উড রাদার না বলে আমরা বলতে পারি আই উড মাচ রাদার। ওকে, ওকে স্যার। এবার আপনাদের আরামের একটা টপিকে যাব, রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে হচ্ছে বাহুল্যতা। আপনি অতিরিক্ত কোনো কিছু লিখবেন, সেটাই হচ্ছে রিডান্ডেন্ট। যেমন আমাদের ছোটবেলার কাহিনী আপনাদেরকে বলছিলাম মনে হয়। এটা কে রে? এটার মানে কি? 50 ডিগ্রি, 50 ডিগ্রি ডিগ্রি। ডিগ্রি, 2টা ডিগ্রি। এটার মানে কি? দাঁড়ান, কোন তো আমি বাংলায় লিখে বলতেছি। অ্যাঙ্গেল, 2টা কোন অ্যাঙ্গেল। কোণ? অ্যাঞ্জেল লিখছি না অ্যাঙ্গেল লিখছি ভাই? অ্যাঙ্গেল বানান কি রে? এ এন ডি অ্যাঙ্গেল, জি, অ্যাঞ্জেল এটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বানান কি? এল ই হলে অ্যাঙ্গেল, এলটা আগে হবে। জি, এলটা আগে হবে। ভেরি গুড, ভেরি গুড। এটার মানে কি? কোণ। 50 ডিগ্রি কোণ। হ্যাঁ, 2টা অ্যাঙ্গেল। এখন দেখেন আমি প্রথমটাতে বলি 50 ডিগ্রি। এই এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা দিয়ে কি ডিগ্রি বোঝায় না? ডিগ্রি বলতে হবে। জি স্যার, ডিগ্রি বোঝায়। কিন্তু ছোটবেলায় আমরা এরকম লিখতাম, মনে পড়ে কি? অথবা এটা দিয়ে কিন্তু কোণ বোঝায়, আমরা কিন্তু তারপরে লিখে দিতাম কৌকার ক মূর্ধন্য কোণ। তো একই কথা কয়বার লিখেছি? 2বার। এটাই হচ্ছে রিডান্ডেন্সি। বুঝতে পারছেন? জি। ছোটবেলায় তো আমরা একটা ভুল করতাম, যে ভুলটা না করলে আমাদের নাম্বার কাটা যেত। বাহুল্য দোষ। না, ছোটবেলায় একটা ভুল করতাম ম্যাথের মধ্যে, এই ভুলটা না করলে আমাদের নাম্বার কাটা যেত। সমান সমান বলতাম নাকি? না, ওটা তো বলতাম, কি করতাম দেখাই আমি আপনাদেরকে। 5 নং প্রশ্নের উত্তর, এরপর নিচে সুন্দর করে একটা দাগ মার্ক দিয়ে সুন্দর করে আপনারা লিখতেন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab সামথিং বি স্কয়ার, মানে এরপর লিখে টিকে, সুতরাং মনে করেন a ইকুয়ালস টু হচ্ছে 5, উত্তর 5। লিখছেন না এরকম? হ্যাঁ। হ্যাঁ। তো উত্তর কত? 5। তা আগেরটা কি?
বারবার স্যারের নোটিশ দিতাম আর কি নাম্বার দেওয়ার জন্য। ও এটা নোটিস না, এটা না দিলে কি 1 নম্বর এক্সট্রা কাটা। এটাও রিডান্ডেন্সি, ঠিক আছে। আর যাই হোক, এগুলো কে কারো বুঝাবে। এখন আসেন আজকের আগে এটা পর্যন্ত জানতামই না যে এটা ভুল। এটা তো চেকেও লেখা থাকে, চেকে টাকা লেখা থাকে, মানুষ টাকার ফিগারের পর আবার লিখে টাকা অনলি। না, ওটা অনলি মানে তো মাত্র। না 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 স্যার, ওই অ্যামাউন্টের ওখানে টাকা লেখা থাকে। হ্যাঁ, আমি তো মানুষ টাকা লিখি না, আমি তো অনলি লিখি। আমি তো টাকা অনলি লিখি না। মানুষ টাকা অনলি লিখে, তো ওইটা হচ্ছে 2 বার লেখা হয় আর কি ও ওইটা। আচ্ছা, হ্যাঁ, ওখানেও রিডান্ডেন্সি। মানুষ তো আরো বেকুব আছে। আমি আপনাদেরকে বলি মানুষ কিরকম বেকুব। চেকের প্রথমে যে অংশটা থাকে উপরে, ওখানে লেখা থাকে পে টু, লেখা থাকে না? জি স্যার। তো পে টু মানে কি? প্রদান করুন। হ্যাঁ, প্রদান করুন কোনো একটা ব্যক্তিকে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ কিন্তু মানুষ কি লিখে জানেন? পে টু ক্যাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে তো এখন এই নিয়মানুসারে ছাগলের প্রধান নাম বুঝাবে হওয়া কেটা? কথা। তুই কি জনি ক্যাশ বাবা? তোর আইডেন্টি কার্ড দে, তোর নাম কি ক্যাশ নাকি আইডেন্টি কার্ড দে। তো এগুলো মানুষ কারোর সাথে বোঝানোর সুযোগ নাই। মানুষ অটোমেটিক্যালি বলদ। মানুষ বলত তো বলত, আরো বলবে যে আমি আজীবন লিখে শিখিয়ে না হয় বা তুমি হুতুনিং হইতে এসো। ও ওকে, এখন আমরা পড়ালেখায় চলে যাচ্ছি। অ্যাডভান্স মানে হচ্ছে সামনে অগ্রসর হওয়া, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে অগ্রসর হওয়া। সো আমরা যদি লিখি যে হি অ্যাডভান্স ফরওয়ার্ড, ভুল হবে না শুদ্ধ হবে? ভুল। সো প্লিজ রিড দিস। আপনাদের পড়ার সাথে সাথে রিডান্ডেন্সি শেষ হয়ে যাবে। হ্যাঁ, কম্পেয়ার টুগেদার এটা কিভাবে রিটার্ন দিতে হয়? কম্পিট, কম্পিটের বাংলা অর্থ কি আপনি আমাকে বলেন তো? কম্পিটের বাংলা হচ্ছে প্রতিযোগিতা করা। তো আপনার যদি প্রতিযোগী না থাকে, আপনি কার সাথে প্রতিযোগিতা করবেন? আপনি কি আমার বিষয়টা বুঝতে পারছেন? কম্পেয়ার হচ্ছে প্রতিযোগিতা করা, তারপরে আবার টুগেদার একসাথে, তো ঠিকই তো আছে মনে হয়। ওরে বাবারে, বুঝতে পারেন? আই কম্পিটেড উইথ ইউ, এটার মানে কি? আমি তো তোমার সাথে মানে তো কম্পিট প্রতিদ্বন্দ্বিতা করি। মানে কারো না কারোর সাথে প্রতিযোগিতা করা। তাহলে কম্পিট টুগেদার, টুগেদার শব্দটা তো দরকার নাই। কারণ টুগেদার কম্পিট অটোমেটিক্যালি হচ্ছে যে কারো না কারোর সাথে আপনার প্রতিযোগিতা করতে হবে। তার মানে আপনার ওই জায়গায় প্রতিযোগী আছে। যেহেতু প্রতিযোগী আছে, ওখানে টুগেদার দিয়ে আরেকজন প্রতিযোগী আনার কোনো দরকার নাই তো। স্যার টু টুইন্স দেখা যাচ্ছে, টুইন্স দুইটাও তো থাকতে পারে, মানে দুইটা দুইটা চারটা। সেটা সেন্টেন্সটা একটু ডিফারেন্ট হবে, আপনার কথাটা যৌক্তিক। সেই ক্ষেত্রে আপনি লিখবেন টু পেয়ার অফ টুইন্স, টু পেয়ার্স অফ টুইন্স, ঠিক আছে। ওকে স্যার। দা প্লেস হয়, আর এটা তো হরহামেশাই লেখা থাকে। কোনটা? একদম লাস্টেরটা, দা প্লেস হয়। আচ্ছা, দ্য টাইম হোয়েন, দ্য প্লেস ওয়্যার, আপনি খুব ভালো একটা জায়গায় হাত দিছেন। যদি হোয়েন এবং হোয়ার এর পরে একটা ক্লজ থাকে, কি থাকে? একটা এক্সাম্পল দিই না? এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, তাই না? জি স্যার।
তখন এই দুইটাকে যোগ করার জন্য আপনার একটা কনজাংশন লাগবে না? জি স্যার। জি স্যার। তখন আপনি হোয়ার ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আবার যদি টাইমের ক্ষেত্রে বলি, This time. দিস ইজ দ্য টাইম, এভাবে করতে পারবেন। অর্পা বৈদ্য, ও আপনি তো আশা করি আনসার পেয়ে গেছেন মনে হয় না, না? জি স্যার। স্যার, টু পেয়ার্স অফ টুইন্স নাকি টু পেয়ার অফ টুইন্স, কোনটা সঠিক? নাকি টু পেয়ার পেয়ার্স, অফ টুইন? 2 এর পরে পেয়ার্স হবে না আপু? জি জি স্যার, পেয়ার্স দেন টুইন্স হবে নাকি টুইন হবে? টুইন্স। ওকে স্যার। ভাইয়া জয়েন টুগেদারটা কিভাবে হলো? ঠিক আছে, সাদিয়া আপা, হ্যাঁ জয়েন মানে কি? জয়েন মানে তো যোগ দেওয়া, কার সাথে? যে কারোর সাথে। জয়েন মানে এখানে যোগ দেয়া না তো, জোড়া। জোড়া দেওয়া। তো তো আপনাকে জোড়া লাগাতে হলে কোনো না কোনো কিছু তো লাগবে, তাই না? জি। তাহলে আপনি যখন বলতেছেন আই জয়েন্ড ইট, তার মানে আপনি এটাকে জোড়া লাগাইছেন, একটাকে আরেকটার সাথে জোড়া লাগাইছেন, মানে দুইটাকে একসাথে জোড়া লাগাইছেন, তাই তো? তো টুগেদার মানে হচ্ছে একসাথে, আর জয়েন মানে হচ্ছে একসাথে লাগানো। তো একসাথে একসাথে বিষয়টা হচ্ছে রিডান্ডেন্ট হয়ে যায়, এই কারণে জয়েন বললে ওখানে অটোমেটিক্যালি টুগেদারটা চলে আসে, এই কারণে আর টুগেদারটা লাগে না। ওকে টাটা, ইনশাল্লাহ আগামীকাল আপনাদের লাস্ট ক্লাস হবে, আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর ক্লিপস ট্রেভেলে পরে দেখা হবে ইনশাল্লাহ। স্যার ম্যাথ রিটেনের জন্য কোন বইটা ভালো হবে? ম্যাথ জি জি, রিটেনের জন্য। আপনাদের দুইটা স্যার পড়াইতেছে, সুশর্মা আর যে কি তারেক। জি স্যার। আনসারি আনসারি বলে নাই? না স্যার, শুরু হয়েছে মাত্র। আনসারিটাই বলবে, ইফ সুশর্মা সেইস। স্যার আনসার রিটেন ম্যাথ বইটা না স্যার? জাফর ইকবাল আনসার। স্যার একটা কথা বলতো। এইচএসবিসি না, বলেন। স্যার আমি আসলে গ্রুপে অনেক পরে ঢুকেছি আর কি, আগেই জয়েন করার কথা ছিল, আমাকে অনেক পরে ঢোকানো হয়েছে আর কি, 1 মাসের পরে মোটামুটি। আর না ঢুকতেন, আপনি বলতেন আমি সেটা ঢুকবো না। এখন কথা হলো, আমি আসলে এই জন্য আপনাদের সাথে তাল মিলাতে পারতেছি না, আমি পিডিএফ গুলা কোথায় পাবো বুঝতে পারতেছি না। এই কেউ ওনাকে সাহায্য করেন, পিডিএফ কোথায় হবে? হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছিলাম, কাকে বলবো সেটাও চিনি না। স্যার একটা কথা জিজ্ঞেস করতাম। আগে ওনাকে সাহায্য করেন তারপর। তাহলে স্যার হাসিবকে কেউ বলতে পারবে না উনি পিডিএফ কোথায় পাবে? স্যার গ্রুপের মাঝে তো স্যার ফ্যাচারের মধ্যে সবগুলো আছে স্যার। হাসিব কি বলছে শুনছেন? গ্রুপের মাঝে কোথায় যেন বললো, কথাটা বুঝি নাই, তবে মনে হয় খুঁজতে হবে আমাকে। ঠিক আছে আমি আবার খুঁজবো, আপনি খুঁজে। গ্রুপে ঢুকবেন, ফাইলসে যাবেন, হ্যাঁ। ও, থ্যাংক সব ইউ পেয়ে স্যার। যাবেন। ওকে, আর থ্যাংক ইউ। এরপরে মধু, বলেন। স্যার ওই আপনার ক্লাসটা কি স্যার 2 তারিখ থেকে শুরু করবেন নাকি স্যার 10 তারিখ স্যার সিনিয়র অফিসার পরীক্ষা পর থেকে? 2 তারিখ আমি ওরিয়েন্টেশন নিয়ে নিব, এরপর বাকি সবার সাথে কথাবার্তা বলে যা হয় সিদ্ধান্ত। আচ্ছা স্যার। ওকে।
স্যার ভর্তির ডেটটা কি 1 তারিখ পর্যন্ত বাড়ানো যায়? আরে ভাই আপনি ভর্তি হন, আপনি কোনো সমস্যা নাই, আপনি আমার কোর্স শেষ হয়ে যাওয়ার পরে ভর্তি হন, আপনাকে কেউ মানা করবে না। ঠিক আছে, আমি দিবেন বুঝতে নাকি স্যার? পারছি। হ্যাঁ, তখন স্যার রেকর্ড ক্লাস দিয়ে দিবেন? রেকর্ড তো থাকবেই। ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।